তো আজকে আমরা একটা স্টিরিওআইসোমারের কিভাবে আরএস নামকরণ করতে হয় সেটা আমরা আজকে জানবো। তো দেখো খুব সহজেই কিভাবে খুব ইজি টেকনিকে কিভাবে আরএস নামকরণটি করা যায়। তো এই আরএস নামকরণের করার আগেই একটা বলে রাখা ভালো যে তোমরা ডিএল মেথড সম্পর্কে জানো। ডিএল মেথড এর মাধ্যমে কিভাবে একটা যোগের কনফিগারেশনটা অ্যাসাইন করা হয় সেটা তোমরা জানো। তো সেক্ষেত্রে কিন্তু অনেক সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়, যেমন যে যোগটিকে তুমি ডিএল মেথডের মাধ্যমে অ্যাসাইন করতে চাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু একটা স্ট্যান্ডার্ড ডিফারেন্স কম্পাউন্ডের কিন্তু ইউজ করতে হয় সেখানে। যেমন সেই কম্পাউন্ডটি হচ্ছে গ্লিসারলডিহাইড। গ্লিসারলডিহাইডের সাপেক্ষেই সবসময় যোগটিকে অ্যাসাইন করা হয়, সেটা ডি হবে না এল হবে। তো আরও সীমাবদ্ধতা আছে, যেমন কিনা যদি সেই কাইরাল সেন্টারটার চারটি প্রান্তে চারটি হ্যালোজেন পরমাণু থাকে, সেক্ষেত্রে কিন্তু যৌগটির আমরা ডিএল মেথডের মাধ্যমে অ্যাসাইন করতে পারবো না। তো সেক্ষেত্রে একটা আরও জেনারেল পদ্ধতি, যেটা কিনা তিনজন বিজ্ঞানী মিলে ক্যান, ইনগোল্ড অ্যান্ড প্রিডক মিলে এটা ডেভেলপ করলো। এই মেথড একটা নতুন মেথড, সেই মেথডটিকে বলা হয় আরএস মেথড অফ নোমেনক্লেচার। তো এই আরএস মেথডের মাধ্যমে তোমরা একটা যৌগের একটা স্টিরিওআইসোমারের কনফিগারেশনটা অ্যাসাইন করতে পারবে। তো এই ক্ষেত্রে একটা জেনে রাখা ভালো, যেহেতু আমরা দেখতে পাচ্ছি কোনো স্ট্যান্ডার্ড রেফারেন্স কম্পাউন্ড কিন্তু আমাদের এই আরএস সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার হয় না। তাই এই সিস্টেমে যে নামকরণ হয় সেটাকে বলা হয়, যে অ্যাকচুয়ালি কনফিগারেশন অ্যাসাইন করা হয় সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যাবসলিউট কনফিগারেশন। তো অ্যাবসলিউট কনফিগারেশন মানে পরিষ্কার যে এখানে কোনো স্ট্যান্ডার্ড রেফারেন্স নয়, যৌগটির একেবারেই অথেন্টিক কনফিগারেশনটা আমরা পাচ্ছি। তো একদম স্টুডেন্ট সবাই তোমরা বসে যাও, খাতা কলম নিয়ে বসে যাও যে কীভাবে হবে, আর খুব সহজেই তোমরা বুঝতে পারবে কীভাবে আরএস নামকরণটা করা হয়। ফার্স্ট যে কাজটা তোমাদের করতে হবে, যে একটা যৌগের আরএস নামকরণের ক্ষেত্রে প্রথম কাজটাই হচ্ছে যে একটা যৌগকে কিন্তু তোমরা জানো স্টিরিওকেমিস্ট্রিতে যৌগটিকে বিভিন্নভাবে লেখা যায়, তাকে বিভিন্ন প্রজেকশন ফর্মুলাতে লেখা যায়, যেমন কিনা নিউম্যান প্রজেকশন, ফ্লাইং ওয়েজ প্রজেকশন, ফিশার প্রজেকশন। তো ফার্স্ট যেটা আমাদের এই নামকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যে যৌগটিকে আমাদের অবশ্যই ফিশার প্রজেকশনে লিখে নিতে হবে, তাহলে আমাদের নামকরণ করতে সুবিধা হবে। যে কোনো প্রজেকশনই থাকুক না কেন তাকে ফিশার প্রজেকশন আমরা লিখে নেব বা এঁকে নেব। তো ফিশার প্রজেকশনে লেখার পরেই যে আমাদের যেটা কাজ হবে, ফিশার প্রজেকশন লেখার পরে আমরা দেখব যে যৌগটির কাইরাল সেন্টার বা কাইরাল কার্বন সংখ্যা কতগুলি আছে, বা কোথায় কোথায় সেই কাইরাল সেন্টারগুলো আছে সেটা লোকেট করার পর আমরা লক্ষ্য করব নেক্সট কাজটা হচ্ছে আমাদের এটা হবে যে সেই কাইরাল সেন্টারের সঙ্গে যে চারটি লিগ্যান্ড বা গ্রুপ যুক্ত থাকবে, সেই গ্রুপগুলির মধ্যে যেই পরমাণুটির সঙ্গে সেই কাইরাল কার্বন সরাসরি যুক্ত থাকবে তার পারমাণবিক সংখ্যা কত। এই ক্ষেত্রে নিয়মে বলা আছে সিআইপি রুল, যেটাকে আমরা বললাম একটু আগে আরএস নোমেনক্লেচারের ক্ষেত্রে, যে পরমাণুটি কাইরাল কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত আছে তার পারমাণবিক সংখ্যা বিচার করে দেখব যে চারটির মধ্যে কোনটার পারমাণবিক সংখ্যা সব থেকে বেশি। যার পারমাণবিক সংখ্যা সব থেকে বেশি তাকে আমরা 1 নম্বর দেব, যার পারমাণবিক সংখ্যা সব থেকে কম তাকে আমরা 4 নম্বর দেব। তো কথার কথা এখানে 1 নম্বর আছে, এখানে 2 নম্বর আছে, এখানে 3 নম্বর আছে, এইভাবে থাকলো। আবার কোনো একটা যৌগের ক্ষেত্রে মনে করো এরকম থাকলো যে এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, এরকম থাকতেই পারে। তো তারপরে যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে আমরা 1 2 3 রোটেশনটা দেখবো। জাস্ট আমরা হচ্ছে 1 2 3 বরাবর আমার চোখটাকে ঘোরাবো। এইবার যদি করি সেটা, তো একটা রোটেশনাল মুভমেন্ট আমরা দেখতে পাবো। এখানে যদি 1 2 3 করি তাহলে মুভমেন্টটা এমন হবে, এখানে যদি 1 2 3 করি তাহলে মুভমেন্টটা এমন হবে। তো দুটোর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে রোটেশনটা কিন্তু ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। তো ক্লকওয়াইজ রোটেশন হলে পরে যে নিয়মে আমাদের যেটা বলা আছে সিস্টেমে, রোটেশন ক্লকওয়াইজ এবং যে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ থাকবে সেটা যদি ভার্টিক্যাল বরাবর থাকে তবে যৌগটির নামকরণের ক্ষেত্রে আর হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রোটেশন ক্লকওয়াইজ, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ 4 নম্বরটি সব থেকে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ এবং সেটা ভার্টিক্যাল বরাবর আছে, তাহলে এটা নাম হবে আর। আর এক্ষেত্রে একটা জিনিস বলার যে আরএস কিন্তু সবসময় ইটালিক স্টাইলে লিখতে হয়, ঠিক আছে, একটু বাঁকা বরাবর ইটালিক স্টাইল, এবং সেটাকে অবশ্যই ব্র্যাকেটে ইউজ দিতে হবে, তারপরে হাইফেন দিয়ে যৌগটির যা ইম্প্যাক্ট নাম সেটা লিখতে হবে। তো এই ক্ষেত্রে দেখতে পারো যে এই ক্ষেত্রেও তো ক্লকওয়াইজ, কিন্তু লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা কিন্তু ভার্টিক্যাল বরাবর না, হরিজন্টাল বরাবর আছে। সেইখানে থাকুক বা এখানে থাকুক হরিজন্টাল বরাবর আছে। সেই ক্ষেত্রে রোটেশন ক্লকওয়াইজ, পজিশন হরিজন্টাল, সেক্ষেত্রে কিন্তু এস হবে, তাদের ডেজিগনেশনটা কিন্তু এস হবে।
তো এটা হচ্ছে এই ক্লকওয়াইজ রোটেশন এবং পজিশনের ব্যাপারটা গেল। তো এটাকে যদি একটু সামারি করি, তো কিন্তু কখনো কখনো দেখবে যে রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ এবং পজিশন লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপের পজিশন যদি ভার্টিক্যাল থাকে তখন সেটাকে কিন্তু এসি বলবো, আর লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা দেখা গেল হরিজন্টাল পজিশনে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, তখন কিন্তু আমরা আর বলবো। তো সেটাকে যদি সামারি করি, তো সেটা কি দাঁড়াবে, যে আমি বলতে পারি এখানে যে রোটেশন তারপরে পজিশন অফ লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ or atom and last configuration. তো যদি রোটেশন ক্লকওয়াইজ এবং সেই প্রায়োরিটি গ্রুপটার পজিশন যদি ভার্টিক্যাল বরাবর থাকে তাহলে আর কনফিগারেশন। এবার রোটেশন ক্লকওয়াইজ কিন্তু সেই লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা ভার্টিক্যাল বরাবর নেই, হরিজন্টাল বরাবর আছে, হরিজন্টাল বরাবর, তাহলে কিন্তু এস। এবার যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, এবং পজিশন ভার্টিক্যাল, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপের পজিশন হচ্ছে ভার্টিক্যাল আছে, সেক্ষেত্রে কিন্তু এস। এবার রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ এবং লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ পজিশন হরিজন্টাল, সেক্ষেত্রে কিন্তু আর দিয়ে ডেজিগনেট করব। তো এইভাবে কিন্তু আমরা করতে পারবো। এইবার কিছু উদাহরণের মাধ্যমে আমরা দেখি, এক একটি করে উদাহরণের মাধ্যমে আমরা জিনিসটাকে ক্লিয়ার করবো, যখন কিভাবে হয়, প্র্যাকটিক্যালি কিভাবে হয়। এটা তো আমরা জাস্ট থিওরি জানলাম, এবার আমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে প্র্যাকটিক্যালি সেই জিনিসগুলোকে দেখবো। আমরা এক একটা উদাহরণ নিয়ে দেখবো, খুব সহজেই নিশ্চয়ই বুঝতে পারবে আজকে। তো ফার্স্ট একটা উদাহরণ নিচ্ছি, যে মনে করো যৌগটি হচ্ছে এরকম। তো একটা জিনিস খেয়াল রাখবে যে আমাদের কিন্তু ফিশার প্রজেকশনের ক্ষেত্রে যে যৌগটিকে আমরা লিখি এই হরিজন্টাল ভার্টিক্যাল এই বরাবর লিখি, এবার ভার্টিক্যাল বরাবর যেটা আছে সেটা কিন্তু তুমি যদি একটা মানুষকে সামনে যদি কল্পনা করো, সেই মানুষটা কিন্তু মাথা পিছন দিকে এবং পা পিছন দিকে, মানে কিন্তু এই ভার্টিক্যাল বরাবর পিছনে, এবং হাত দুটি সামনে রাখলেও কিন্তু সেটা হরিজন্টাল বরাবর সামনে আছে। এটা কিন্তু যদি আমরা তো যদিও নর্মাল লাইনে লিখছি এখানে, কিন্তু যদি আমরা ডটেড লাইন বা বোল্ড লাইন ইউজ করতাম তাহলে কিন্তু এই দুটো কিন্তু সামনের দিকে প্লেনের উপরে, এবং এই যে ভার্টিক্যালটা কিন্তু প্লেনের নিচে আছে। এই বোর্ডটা যদি প্লেন ধরি, সেই প্লেনের নিচে আছে এই ভার্টিক্যাল অ্যাটমগুলো, এইখানে যে অ্যাটমগুলো সেটা বোর্ডের নিচে, এবং এই পজিশনগুলো বোর্ডের উপরে আছে। সে যাই হোক, তো একটা কম্পাউন্ড যদি এরকম দেখি আমি, CH3I ব্রোমিন হাইড্রোজেন, এই যৌগটি একটা কাইরাল কার্বন সেন্টার এখানে নিশ্চয়ই আছে, কারণ চারটি লিগ্যান্ড আলাদা আলাদা আছে এখানে। তো এটা একটা কাইরাল কার্বন। এই কাইরাল সেন্টারের সাপেক্ষে যখন আমরা এবার এই যৌগটা যদি আমরা আরেস্ট করতে যাই, লক্ষ্য করতে পারছো যে এর সঙ্গে ডাইরেক্টলি কিন্তু এই কার্বনটা যুক্ত আছে, হাইড্রোজেন নাই, ডাইরেক্ট কার্বন যুক্ত আছে। তো এই কার্বনটির পারমাণবিক সংখ্যাই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, হাইড্রোজেনের সংখ্যা নয়, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা নয়। তো যদি এবার আমরা বিচার করি, এখানে ব্রোমিন, আয়োডিন, কার্বন এবং হাইড্রোজেন, এদের মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক সংখ্যা কার? আয়োডিনের। তাহলে আয়োডিন হচ্ছে এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি গ্রুপ হবে। তারপরে ব্রোমিন, তারপরে সি, তারপরে হাইড্রোজেন। তাহলে নাম্বারিং করলে পরে এ হচ্ছে 1 নম্বর, এ হচ্ছে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তাহলে এবার যদি আমি রোটেশন করি 1 2 2 2 3, তাহলে রোটেশনটা কোন বরাবর হবে? 1 2 2 2 3, এই 1 2 2 2 3, তাহলে ক্লকওয়াইজ রোটেশন, এবং লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা ভার্টিক্যাল বরাবরই আছে। তাহলে এটার নামকরণের যে ডেজিগনেশন বা কনফিগারেশন হবে সেটা কিন্তু রিফার্ড নামটা তো তোমরা লিখতেই পাবে, সেটা ইম্পর্টেন্ট আমাদের এখন নয়, আমাদের শুধু আর জানবো আমরা। তাহলে ক্লকওয়াইজ লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা ভার্টিক্যাল বরাবর, সুতরাং আর। তাহলে একটা উদাহরণ জানা হলো। নেক্সট একটা উদাহরণ আসি। এবার মনে করো এরকম একটা আছে, এরকম একটা যুগ আছে। এই যৌগটার ক্ষেত্রে লক্ষ্য করতে পারো যে ফার্স্ট যে পরমাণুটা
এই কাইরাল সেন্টারের সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচ আছে সেইটা কিন্তু তিনটার ক্ষেত্রেই কমন। কিন্তু যখনই আমরা লক্ষ্য করে দেখবো এটা যে সেম হয়ে গেল, যে ফার্স্ট যে কার্বন যেটা পরমাণুটা অ্যাটাচ আছে সেটা কমন, একই হয়ে গেল, সেক্ষেত্রে আমাদের নেক্সট এগোতে হবে, নেক্সট দেখতে হবে। যেমন এই কার্বনের সঙ্গে কিন্তু এই যুক্ত আছে, নেক্সট এই যুক্ত আছে, কিন্তু এই কার্বনের সঙ্গে নেক্সট কিন্তু একটা কার্বন যুক্ত আছে, এই কার্বনের সঙ্গে নেক্সট কিন্তু একটা কার্বন যুক্ত আছে। তাহলে এই তিনজনের মধ্যে যদি প্রায়োরিটি হিসাব করি, তাহলে তিনজনের মধ্যে হচ্ছে এ সবচেয়ে কম প্রায়োরিটি পাবে। এবার এই দুজনের মধ্যে কম্পারিজন করি, এই দুজনের মধ্যে কম্পারিজন করতে গেলে দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে দ্বিতীয় কার্বন, এক্ষেত্রেও দ্বিতীয় কার্বন, কিন্তু তৃতীয় কিন্তু কার্বন, কিন্তু এখানে তৃতীয় কিন্তু হাইড্রোজেনই হচ্ছে। তাহলে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাচ্ছে এখানে এই গ্রুপটি। তাহলে তখন একে তাহলে আমরা 1 নম্বর দেবো। নেক্সট হচ্ছে তাহলে এটা, তাহলে 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তাহলে এটা সবচেয়ে প্রায়োরিটি পাচ্ছে বেশি, এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ। তাহলে এখানে কিন্তু লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা কিন্তু ভার্টিক্যাল বরাবর নাই, হরিজন্টাল বরাবর আছে। তাহলে এবার যদি আমরা 1 2 3 রোটেশন করি, এবার 1 2 3, এই 1 2 3, সেক্ষেত্রে কিন্তু, এবং যেহেতু লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা ভার্টিক্যাল বরাবর নেই, হরিজন্টাল বরাবর আছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হওয়া উচিত ছিল এস, অ্যান্টি ক্লকওয়াইজ হলে সবসময় এস হওয়ার কথা, কিন্তু যেহেতু লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা ভার্টিক্যাল বরাবর নাই, তাহলে সেটার কনফিগারেশন হচ্ছে আর, এবং যার বিভাগ নাম সেটা লিখে দিয়ে এখানে হয়ে যাবে। যেখানে কিনা ডবল বন্ড বা ট্রিপল বন্ড ডেড লিগ্যান্ড আছে, বরাবর এই যৌগটি ফিনাইল মানে বেনজিন রিং, ট্রিপল বন্ড, ডবল বন্ড, ফিনাইলেও ডবল বন্ড আছে। তো এই ক্ষেত্রে এই কার্বনের সঙ্গে এই কার্বন, এই কার্বনের সঙ্গে এই কার্বন, তো এই ক্ষেত্রে প্রায়োরিটিটা আমরা কীভাবে সিলেক্ট করবো? তো সেক্ষেত্রে যে পদ্ধতি সেটা হচ্ছে ফ্যান্টম অ্যাটমের একটা কনসেপ্ট এখানে ব্যবহার করে অনেক সময়, যে এইটার সঙ্গে একটা এইচ তো কানেক্টেড আছেই, তো এ তো নর্মালি এর সঙ্গে কানেক্টেড। তো এই কার্বনটা দুটো হাতের দ্বারা এই কার্বনের সঙ্গে যুক্ত, এই কার্বনটা দুটো হাতের দ্বারা এই কার্বনের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে এইখানে এইভাবে করে আমরা লিখে নিতে পারি। এই যে কার্বনগুলো, এটা কি বলা হয়? ফ্যান্টম অ্যাটম। তো এইভাবে কি দেখতে পারলাম যে আমরা যদি এই ইথিলিন, এই ফিনাইলিক টাইপের গ্রুপটাকে যদি আমরা দেখি, তাহলে সেখানে দেখতে পাচ্ছি যে এই কার্বনের সঙ্গে কিন্তু এই কার্বনও আছে, এই কার্বনও আছে, এই কার্বনে। তো এবার যদি ট্রিপল বন্ডের ক্ষেত্রে দেখি, তাহলে কি দেখতে পারি যে এ কিন্তু 3টা কার্বনের সঙ্গে, 3টা হাতের দ্বারা এই কার্বনের সঙ্গে যুক্ত। তাহলে কিন্তু লিখতেই পারি এইভাবে করে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। তো এই কার্বনটাও অ্যাকচুয়ালি 3টা কার্বনের সঙ্গে যুক্ত হলো, একটা, দুটা, 3টা। এই কার্বনটা হচ্ছে 3টা কার্বনের সঙ্গে যুক্ত হলো, একটা, দুটা, 3টা। তাহলে এই দুজনের মধ্যে যদি এখন আমরা কম্পারিজন করি, তাহলে দেখতেই পাচ্ছি যে এখানে এই কার্বনটা হচ্ছে 2টা কার্বনের সঙ্গে যুক্ত, এই কার্বনটা এখানে 3টা কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে অটোমেটিক এর প্রায়োরিটিটা বেশি। একই রকমভাবে ফিনাইলের ক্ষেত্রে যদি আমরা ভাবি, তো ফিনাইলের ক্ষেত্রে তো পরপর অনেকগুলি কার্বন আছে, তাই না? এবার যদি আমরা ফিনাইলের ক্ষেত্রে যদি এরকমভাবে ভাবি, এখানে তো পরপর পরপর এখানে অ্যাকচুয়ালি এই কার্বনের সঙ্গে যুক্ত আছে এখানে, তো এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন। আর যদি ডবল বন্ডের কথা ভাবি, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড আছে, তো এখানে তো পরপর অনেকগুলি কার্বনের সঙ্গে যুক্ত আছে। তো অটোমেটিক ফিনাইলের প্রেফারেন্সটা কিন্তু, প্রায়োরিটি কিন্তু সবার মধ্যে বেশি হবে। তাহলে আলটিমেটলি দেখতে পারলাম এ সবচেয়ে বেশি প্রায়োরিটি পাচ্ছে, তারপরে এ, তারপরে ইনি, লাস্টে এ। তাহলে সেই হিসাবে আমাদের রোটেশনটা কীভাবে হবে? তাহলে হচ্ছে 1 2 3, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ হরিজন্টাল পজিশনে, তাহলে হলো আর কনফিগারেশন। যদি ভাবি যেখানে হাইড্রোজেন আছে, এখানে ডাইট্রিয়াম আছে, এখানে একটা মিথাইল, এখানেও মিথাইল, কিন্তু এখানে 14 আইসোটোপ, এটা হচ্ছে 12 আইসোটোপ। সেক্ষেত্রে কিন্তু প্রায়োরিটি যদি আমরা হিসাব করি, এই 14 CH3 প্রায়োরিটি কিন্তু আমরা বেশি করবো। তখন কিন্তু মাস নাম্বারটা এখানে আমাদের কাউন্ট করতে হবে, কারণ যেহেতু কার্বন কার্বন উভয়েরই কিন্তু পারমাণবিক সংখ্যা সমান, কিন্তু মাস নাম্বারটা তো ডিফারেন্ট। তো যার মাস নাম্বার বেশি তারটাই আমরা এখানে প্রায়োরিটি হিসাবে দেখব। তো এর নেক্সট হবে, তারপরে ডাইট্রিয়াম আসবে, তারপরে হাইড্রোজেন আসবে। তাহলে এই হিসাবে কিন্তু আমরা এটার প্রায়োরিটিটা দেখব। এবার এইভাবে তো আমরা 2 কার্বনের কি বলে, এক কার্বনে একটা কার্বন কার্বন থাকলে কিন্তু আমরা তার হিসাব করতে পারছি কি করে হয়। এখন যদি 2টা কার্বন কার্বন থাকে তখন কি হবে? যেমন মনে করো এই যৌগটা আছে, এই যৌগটা আমি ধরলাম, তো এখানে তো 2টা কার্বন কার্বন, এই একটা কার্বন কার্বন, এই একটা কার্বন কার্বন, 2টা কার্বন কার্বন আছে, তখন কি করে আমরা করবো? তো এখানে লক্ষ্য করতে পারছো যে আমরা যদি এটাকে নাম্বারিং করি,
শৃঙ্খলটাকে যদি নাম্বারিং করি তাহলে এটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে, এটা 2 নাম্বার হচ্ছে, এটা 3 নাম্বার হচ্ছে, এটা 4 নাম্বার হচ্ছে। তাহলে এই 2 নাম্বার পজিশনে একটা কারেন্ট সেন্টার, 3 নাম্বার পজিশনে একটা কারেন্ট সেন্টার, এই দুটো পজিশনে গিয়ে আমরা কিন্তু আরএস নমেনক্লেচার করতে হবে। তো সেটা করতে গেলে আমরা এটাকে ভাগ করে নিতে পারি আমাদের সুবিধার্থে। যেমন কিনা যৌগটিকে আমরা এইভাবেও লিখতে পারি যে প্রথমে COH, এখানে ব্রোমিন, এখানে H, আর এইটার সঙ্গে যে যুক্ত আছে সেখানে আমরা এইভাবে লিখতে পারি CH, ব্রোমিন, CH3, আমরা এইভাবে লিখে নিতে পারি। তো এইবার যদি আমরা এইভাবে লিখে নিই তাহলে এটা হচ্ছে 2 নম্বর কার্বন। এই ক্ষেত্রে আমরা কিভাবে প্রায়োরিটি মেজারমেন্ট করব? তো লক্ষ্য করতে পারা যাচ্ছে এই কার্বনের সঙ্গে কিন্তু ডাইরেক্টলি ব্রোমিন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে হাইড্রোজেন, সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে ব্রোমিন, এর পারমাণবিক সংখ্যা অনেক বেশি। এটা এখানে এই দুজনের মধ্যে এবার কি হচ্ছে যে এখানে কার্বনের নেক্সট হচ্ছে ব্রোমিন, এখানে নেক্সট হচ্ছে অক্সিজেন। লক্ষ্য করে দেখো এখানে নেক্সট কিন্তু ব্রোমিন, এখানে নেক্সট অক্সিজেন। তো অক্সিজেন থেকে ব্রোমিনের প্রায়োরিটি অনেক বেশি, তাই এটা যাবে 2 নম্বর। তারপরে এটা অটোমেটিক্যালি 3 নম্বর, এটা 4 নম্বর। তাহলে এখানে রোটেশনটা কেমন হবে? তাহলে 1 2 3 1 2 3 রোটেশন। 1 2 3 রোটেশন হবে, এটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন এবং লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটি কিন্তু হরিজন্টাল বরাবর আছে। তাহলে 2 নম্বর পজিশনটা কিন্তু আমাদের দেখাচ্ছে এস। আবার 3 নম্বর পজিশনটা যদি আমরা মেজারমেন্ট করি, দেখি 3 নম্বর পজিশনটা এবার দেখি। 3 নম্বর পজিশনে কি দেখাচ্ছে? এখানে ব্রোমিন, এখানে হাইড্রোজেন, এখানে CH3, আর এখানে CHBr COOH। এই তো এবার 3 নম্বর পজিশন। তাহলে এখানে প্রায়োরিটি গ্রুপের মধ্যে যদি বিচার করি এটা সবচেয়ে প্রায়োরিটি বেশি। নেক্সট অটোমেটিক, এটা নেক্সট, এটা নেক্সট, এটা। তাহলে রোটেশন হিসাব করলে এই হচ্ছে রোটেশন, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ হাইড্রোজেন হরিজন্টাল বরাবর আছে, সুতরাং এর ডেজিগনেশন হবে আর। এবার 2 নম্বর পজিশন এস, 3 নম্বর পজিশন আর। তাহলে এটা নামকরণ যখন আমরা বলবো তাহলে কি দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি আমাদের? 2s, 3r ব্র্যাকেট, এবার বলতে হবে 2,3 ডাইব্রোমো, যেটা অ্যাকচুয়ালি উইপাক নাম হয় 2,3 ডাইব্রোমো বিউটানিক অ্যাসিড। 2,3 ডাইব্রোমো বিউটানিক অ্যাসিড। এইভাবে দুটো কাইনাল কার্বন থাকলেও তাদের কিন্তু আমরা এইভাবে করে নিতে পারি, তাদের নমেনক্লেচার কি হবে এভাবে ভাগ করে লিখে নিতে পারি। তো এইবার 5s পজিশনে যদি দেওয়া থাকে তখন কি হবে? একটা যৌগ মনে করো 5s পজিশনে দেওয়া আছে, ল্যাকটিক অ্যাসিড। তো মনে করো এইভাবে দেওয়া আছে যৌগটাকে, এইভাবে আছে। 5s পজিশন অবশ্যই একটা ডটেড থাকবে, একটা বোল্ড হিসেবে থাকবে, মনে করো একটা H, একটা OH। এটা ল্যাকটিক অ্যাসিডের স্ট্রাকচার হয়। তো এবার এই 5s পজিশনটাকে কিন্তু ফার্স্ট আমাদের কাজ হবে ফিশার পজিশনে কনভার্ট করে নেওয়া। তো আমরা একটু আগে দেখলাম ফিশার পজিশনের এই ভার্টিক্যাল মানে হচ্ছে বোর্ডের নিচে আছে, আর হরিজন্টাল মানে বোর্ডের উপরে আছে, প্লেনের উপরে আছে। তাহলে আমরা যখন সবসময় এই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে, এই 5s পজিশন থেকে ফিশার করার ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো করে আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কিনা মলিকিউলসটাকে আমরা দেখবো কোন দিক থেকে, ভিউ কোন দিক থেকে করবো, আমরা চোখটা কোথায় রাখবো, এটা খুব গুরুত্বপূর্ণ এখানে। তো আমার মনে হয় একটা পদ্ধতি সবসময় যদি জেনারেল ভাবে আমরা ইউজ করি তাহলে এই ক্ষেত্রে খুব সুবিধা হবে। সেটা হচ্ছে কি, খুব মনোযোগ দিয়ে দেখার বিষয় এখানে, যে আমরা সবসময় যে নর্মাল লাইনে যে অ্যাটমগুলো থাকবে, যে গ্রুপগুলো থাকবে নর্মাল লাইনের মধ্যে, তাদেরকে আমরা ভাববো সবসময় তারা ভার্টিক্যাল লাইন বরাবর আছে, তারা ভার্টিক্যালি আছে, কারণ আমরা দেখবো এই দিক থেকে, আমাদের চোখটা হবে এই বরাবর, মানে আমরা চোখ রাখবো এখান থেকে আমরা মলিকিউলসটাকে দেখবো। তো এবার ভাবো যে মলিকিউলসটাকে এই পাশ থেকে দেখলে এইটা আছে ভার্টিক্যাল বরাবর, সবসময় ভাববো আমরা এইটা ভার্টিক্যাল বরাবর আছে, যে একটা এই দুটাই পিছন দিকে ভার্টিক্যাল বরাবর আছে। আর যদি আমরা এই বরাবর দেখি, এইখানে দেখার চেষ্টা করি, তাহলে এই ওয়েজটা কিন্তু উপর দিকে আছে, মানে আমার কোন দিকে পড়লো, ডান দিকে পড়লো, আর এটা নিচের দিকে আছে মানে আমার বাঁ দিকে পড়লো। তাহলে এটাকে যদি আমরা এখন ফিশারে ড্র করতে যাই তাহলে কি দেখবো যে মিথাইল উপর দিকে আছে, COH নিচে আছে, এটা ভার্টিক্যালে বললাম একটু আগে, এটা ভার্টিক্যাল ধরবো সবসময়, আর এই দুজনকে আমরা ধরবো, দুজন বাম আর ডান দিকে আছে।
তাহলে এইখান থেকে দেখলে পরে ওইচটা উপর দিকে মানে আমার ডানে পড়লো, তাহলে ওইচটা এখানে থাকবে, এইচটা এখানে থাকবে। এবার নাম্বারিং এক্ষেত্রে অক্সিজেনের পরমাণুর সংখ্যা সবচেয়ে বেশি, ডাইরেক্টলি যারা যারা যুক্ত আছে, এখানে কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে অক্সিজেন, তাহলে এর প্রায়োরিটি সব থেকে বেশি। তো দুই ক্ষেত্রে এখানে কার্বন, কিন্তু এখানে নেক্সট অক্সিজেন, কিন্তু এখানে নেক্সট হাইড্রোজেন। সুতরাং এটা হচ্ছে 2, এটা 3, এটা 4। তাহলে রোটেশন করলে 1 2 3, তাহলে এটা হবে ভার্টিক্যাল বরাবর, তো আবার হরিজন্টাল কি বলে, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ তো ভার্টিক্যাল বরাবর নেই, হরিজন্টাল বরাবর আছে, তো ক্লকওয়াইজ এটা তখন হয়ে যাবে এস ল্যাকটিক অ্যাসিড। এইভাবে আমরা ল্যাকটিক অ্যাসিডকে করতে পারলাম। এবার আমরা আরেকটা যৌগ সম্পর্ক করবো, সেটা হচ্ছে অ্যালানিন। এবার অ্যালানিনের স্ট্রাকচার লিখবো আমরা এখন, সেটাও ফ্লাইং এজ পজিশনে লিখবো। একটা বোল্ড লাইনে থাকবে, একটা ডটের লাইনে থাকবে। ডটেরটাকে এরকম দিলাম, বোল্ড লাইনে এটাকে লিখলাম। তা একই রকম ভাবে এটাকে আবার আমরা ফিশার পজিশনে কনভার্ট করতে হবে। ফিশার পজিশনে কনভার্ট করতে গেলে একটু আগে বলছিলাম যে ভার্টিক্যাল লাইনে তাদের কি রাখবো, যারা কিনা নর্মাল লাইনে আছে। এবার নর্মাল লাইনে ভার্টিক্যালে রাখতে গেলে বলছিলাম ভার্টিক্যাল লাইনে যারা আছে তারা পিছন দিকে আছে, বোর্ডের পিছন দিকে আছে, তাহলে আমাকে কিন্তু দেখতে হবে আবার এদিক থেকে। বলছিলেন নর্মাল লাইন মানে ভার্টিক্যাল, এবার সেটা পিছন দিকে আছে, আর আমাদের সবসময় মাথায় রাখতে হবে বোল্ড এবং ডটেড লাইন যেটা থাকবে তাদেরকে আমরা বাম এবং ডানে রাখার চেষ্টা করবো। এইভাবেই দেখার চেষ্টা করবো যে তারা যেন আমার বাম এবং ডানে থাকে। এক্ষেত্রে উপরে আমাদের এইচ2 পড়ে গেল, নিচে COOH, তাহলে বায়ে পড়লো আমার এইচ, আর ডানে পড়লো আমার CH3। ভালো করে লিখি। এখানে নাইট্রোজেন এবং কার্বনের মধ্যে ফার্স্ট কার্বন যেহেতু ফার্স্ট নাইট্রোজেন যেহেতু পারমাণবিক সংখ্যা বেশি, সেকেন্ড এটা, থার্ড এটা, ফোর্থ হচ্ছে এটা। তাহলে এবার যদি রোটেশন করি, রোটেশনটা এই বরাবর হবে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, এবং হরিজন্টাল বরাবর আছে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ। তাহলে কনফিগারেশন লিখবো আমরা আর অ্যালানিন, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালানিন আমাদের হয়ে গেল। এইবার আসি যে দুটা কাইরাল কার্বন আছে অথচ সেটা আবার ফ্লাইং এজ পজিশন মধ্যে লেখা আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে করবো এটাকে। তো আমরা লক্ষ্য করি একটা যৌগ, মনে করো যৌগটা হচ্ছে এইভাবে আছে, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন। এইভাবে আছে, তো মনে করো এটাও মিথাইল, এটাও মিথাইল, এটা হাইড্রোজেন। এইটাকেও কিন্তু আমাদের একই রকম ভাবে ফিশার পজিশনে কনভার্ট করতে হবে। কিভাবে করব? কাইরাল সেন্টারে কিন্তু দুটো আছে, তো সেই হিসাবে যদি নাম্বারিং করি তাহলে এটা 2 নম্বর অবশ্যই হবে, 3 নম্বর হবে। তাহলে আমাদের দেখতে হবে কিন্তু সবসময় একই দিক থেকে। বলছিলাম যেটা নর্মাল লাইনে সেটাকে ভার্টিক্যাল বরাবর রাখবো, তো আমরা দেখবো কিন্তু আমরা এইখান থেকে। এবার এই পাশ থেকে দেখলে কেউ কিন্তু আমরা এই পাশ থেকেই দেখতে হবে, এটা কিন্তু আমরা এই পাশ থেকে দেখা যাবে না, দেখতে হবে আমাকে এক সাইড থেকে। এটাকে যেমন এই সাইড থেকে দেখছি, এটাকে এই সাইড থেকে দেখতে হবে সেক্ষেত্রে। আর এটা যেহেতু একই লাইন বরাবর আছে, সুতরাং আমাদের কোনো চেঞ্জিং দরকার নেই, সেম আছে এখানে। তো এবার এইভাবে যদি দেখতে চাই, তো আমরা নর্মাল লাইন ব্রোমিন আর এটা, তাহলে ব্রোমিন ফার্স্ট থেকে গেল এখানে, আর CH3 করলো আমার বাঁ দিকে, এইচ করলো আমার ডান দিকে, কারণ এই বরাবর দেখলে CH3 উপরে আছে। আবার এখান থেকে দেখতে গেলে CH3 কিন্তু আমার উপরে আছে, তাহলে CH3 এখানে, এইচ এখানে, আর ব্রোমিন এখানে। তাহলে তখন অটোমেটিক এটা নামকরণের কোনো সমস্যা নেই, এটা 2 আর 3 দিয়ে এখানে নাম্বার, তাহলে ব্রোমিন 1 নম্বর পাবে। এবার অটোমেটিক একটু আগেও যে যোগটা করছিলাম সেখানে কিন্তু 2 নম্বর পাচ্ছি কিন্তু আমাদের এই অংশটা, মানে এটি যদি আমরা খুলে লিখি আগের মতো করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা ব্রোমিন, এটা হাইড্রোজেন, এটা মিথাইল, আর এইখানটা কিন্তু আছে কার্বন, এইচ, ব্রোমিন আর একটা মিথাইল। তাহলে কিন্তু প্রায়োরিটি অর্ডার যদি মেজারমেন্ট করি এখন আমরা, এটা 1, এটা 2, এটা 3, এটা 4 হবে। তাহলে 1 2 3 এই বরাবর ক্লকওয়াইজ রোটেশন, হরিজন্টাল বরাবর লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ। তাহলে 2 নম্বর পজিশনের এইগুলো, হ্যাঁ 2 নম্বর পজিশনের যে অ্যাসাইনমেন্ট হবে সেটা কিন্তু এস দেখা যাচ্ছে। একই রকম ভাবে এই ক্ষেত্রে যদি আমরা দেখি সেটাও তাই, এটা 1, তাহলে এই পজিশনটা পাবে হচ্ছে 2, এটা 3, এটা 4, তাহলে হচ্ছে 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, লোয়েস্ট প্রায়োরিটি হরিজন্টাল পজিশন, সুতরাং আর। তাহলে
3 নম্বর পজিশনটার ডেজিগনেশন হলো আর এবং 2 নম্বর পজিশনটার ডেজিগনেশন হলো এস। তাহলে যৌগটা যদি আমরা নামকরণ করি তাহলে কি বলবো, 2s, 3r 2,3 ডাইব্রোমো বিউটেন, এটা বলতে পারি। তো আরেকটা যৌগ যদি আমরা ভাবি এখন, যেটা ক্ষেত্রে কিন্তু আবার একটু অন্যরকম থাকবে, যেমন কিনা বলি জিনিসটাকে যদি আমরা এরকম ভাবে রাখি যে এই বরাবর মিথাইল দিলাম, এই বরাবর COOH দিলাম, যে নর্মাল লাইনে কিন্তু এখন এক সাইডই ছিল, আরেকটা কিন্তু এই সাইডেই ছিল, কিন্তু এটা উল্টা সাইড করে দিলাম। এখানে বোর্ড লাইনে একটা OH দিলাম, ডটের লাইনে একটা হাইড্রোজেন দিলাম, এখানেও বোর্ড লাইনে একটা ব্রোমিন দিলাম, ডটের লাইনে একটা হাইড্রোজেন দিলাম। এই মলিকিউলসটার ক্ষেত্রে কিন্তু প্রথম কাজটা হবে হচ্ছে এখানে একটা রোটেশন করিয়ে নেওয়া, 180 ডিগ্রি রোটেশন। এই আর একটা 180 ডিগ্রি রোটেশন করিয়ে এই COOHটাকে আমরা এই বরাবর নিয়ে আসবো। তো যদি রোটেশন করে তাহলে কি হবে অ্যাকচুয়ালি যৌগটার স্ট্রাকচার, এই কার্বনটা কিন্তু মুভমেন্ট নেই, এই কার্বনটার কোনো মুভমেন্ট করার দরকার নেই। তো রোটেশন করলে COOH এখানে চলে গেল। এবার ব্রোমিনটা তখন কিন্তু পিছনে, হাইড্রোজেনটা কিন্তু ফ্রন্টে চলে আসলো। তাহলে এইবার এটাকে ফিশার পজিশন আমরা কনভার্ট করতে পারবো। করলে কেমন হবে, ফিশার পজিশন কনভার্ট করলে তো দেখার কথা বলছিলাম, দেখবো আমরা সবসময় এই সাইড থেকে দেখবো। তাহলে এই সাইড থেকে দেখলে COOHটাকে আমরা এখানে রাখলাম। এবার এই সাইড থেকে দেখলে এইচটা আমার পড়লো বাঁ দিকে, ব্রোমিনটা ডান দিকে। একই রকম ভাবে এখানেও ওইচটা পড়লো আমার কোন দিকে পড়লো, বাঁ দিকে পড়লো, এইচটা পড়লো আমার ডান দিকে, CH3টা এখানে থাকলো। তো এবার এটা যদি আমরা নামকরণ করতে যাই, এবার ইপ্যাক নামকরণ কিভাবে করব দেখি। নাম্বারিং করলে এটা 1, এটা 2, 3, এটা 4 হবে। তাহলে 2 নম্বর পজিশনে কার্বনটাকে যদি আমরা একটু খুলে লিখি তাহলে কি লিখতে পারবো, COOH, ব্রোমিন, H, আর 3 নম্বরে আছে CHOH আর হচ্ছে CH3। তাহলে এখানে যদি কম্পারিজন করি তার প্রায়োরিটি অর্ডার, তাহলে সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে এর হচ্ছে, সেকেন্ড এটাই হবে, কারণ এখানে অক্সিজেনটা ডবল বন্ডেড অক্সিজেন, এটা তারপরে এটা তারপরে এটা। তো 1, 2, 3 তাহলে এই মুভমেন্ট হলো। তাহলে এই মুভমেন্ট হলে পরে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ আবার হরিজন্টাল বরাবর আছে, তাহলে এটার কনফিগারেশনটা হবে আর। তাহলে 2 নম্বর পজিশন, তাহলে 2 নম্বর পজিশনটা কিন্তু আর দেখা গেল। 3 নম্বর পজিশনটা যদি আমরা এখন দেখি তাহলে 3 নম্বর পজিশনে ডাইরেক্টলি আছে একটা H, একটা OH, একটা CH3, আর এখানে আছে CHBr COOH। তাহলে এবার যদি প্রায়োরিটি অর্ডার মেজারমেন্ট করি তাহলে অক্সিজেন ফার্স্ট 1, তারপরে কিন্তু কার্বনের সঙ্গে ব্রোমিন, তাহলে এটা 2, এটা 3, এটা 4। তাহলে রোটেশন হবে 1, 2, 3 ক্লকওয়াইজ, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ হরিজন্টাল বরাবর, তাহলে হচ্ছে S। তাহলে 3 নম্বর পজিশনটা হলো আমাদের S। তাহলে এর নামকরণটা আমরা কি বলতে পারি আলটিমেটলি, 2R 3S 2 bromo 3 hydroxy butanoic অ্যাসিড। এইভাবে আমরা কিন্তু আরএস কমিউনিকেশন আমরা করতে পারবো। তো আশা করি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। তো আগামীতে কোনো সমস্যা হলে আরএস কমিউনিকেশনের ব্যাপারে তোমরা অবশ্যই কমেন্ট করবে। সর্বদা সচেষ্ট থাকবো তোমাদের এই যে কোনোভাবে সাহায্য করার জন্য। ওকে, থ্যাংক ইউ।